নাথ, তুমি যে আমাকে ভালোবাসিয়াছিলে, সে কি আমারই অপরাধ? আমি কি স্বপ্নেও এত সৌভাগ্য প্রত্যাশা করিয়াছিলাম? আশাকে তুমি দেখিও, সে সরলা, কাহকেও আঘাত করিতে জানে না, নিজেকে আঘাত হইতে বাঁচাইতেও পারে না। এ কাহার চিঠি? এ ভাষা কাহার? মহেন্দ্রের বুঝিতে কিন্তু বাকি রহিল না। বিনোদিনী মনে মনে ভাবিতে লাগিল, ব্যাপারখানা কি? অভিমান, না রাগ, না ভয়? আমাকে কি উনি দেখাইতে চান আমাকে উনি কেয়ার করেন না, যার কারণে তিনি অন্য বাসায় গিয়া থাকিবেন? বেশ, দেখি কতদিন উনি থাকিতে পারেন। বিনোদিনীর মনে একটা অশান্ত ভাবের উপস্থিত হইল, যে মহেন্দ্রকে সে প্রত্যেক দিন নানা পাশে বদ্ধ ও নানা মানে বিদ্ধ করিতেছিল, সেই কাজ এখন তার বন্ধ হইয়া গিয়াছে, যাহার কারণে তার মন আজকে অশান্ত হইয়া গিয়াছে। এমনকি মহেন্দ্রকে ছাড়া আশালতাকেও তাহার আজকে ভালো লাগিতেছে না। আশালতার প্রতি মহেন্দ্রের ভালোবাসা, সোহাগ, যত্ন, এর সকল কিছুই বিনোদিনীকে উত্তেজিত করিয়া তোলে। যে মহেন্দ্র তাহার মতো একজন নারীকে ছাড়িয়া এক ক্ষুদ্র বালিকাকে বরণ করিয়াছে, সেই মহেন্দ্রকে সে কঠিন শাস্তি দিবে, না তাহাকে হৃদয়ে সমর্পণ করিবে, তাহা বিনোদিনী ঠিক করিয়া বুঝিতে পারে না। এই একটি মাত্র জ্বালা মহেন্দ্র তাহার অন্তরে জ্বালাইয়াছে, কিন্তু সেই জ্বালা হিংসার না প্রেমের, বিনোদিনী তাহা ভাবিয়া পায় না। কিন্তু যে কারণেই হোক না কেন, মহেন্দ্রকে তো তাহার একান্ত প্রয়োজন। বিনোদিনী মনে মনে কহিতে লাগিল, সে আর যাইবে কোথায়? সে ফিরিয়া আসিবেই, সে তো আমার। আশা ঘর পরিষ্কার করিবার ছুতা করিয়া সন্ধ্যার সময় মহেন্দ্রের বাহিরের ঘরে মাথার তেলে দাগ পড়া মহেন্দ্রের বসিবার কেদারা, কাগজপত্র ছড়ানো ডেস্কো, তাহার বইপত্র এবং তাহার ছবি, এ সমস্ত জিনিস সে বারবার নাড়াচাড়া দিয়া অঞ্চল দিয়া ছাড়পোছ করিতেছিল। এমন সময় বিনোদিনী ধীরে ধীরে তাহার কাছে আসিয়া দাঁড়াইল। আশা তখন লজ্জিত হইয়া তাহার নাড়াচড়ার কাজ রাখিয়া দিল, কি যেন খুঁজিতেছিল এমনতর ভান করিল। বিনোদিনী তখন গম্ভীর মুখে আশালতাকে জিজ্ঞাসা করিল, কি হে ভাই, কি হচ্ছে তোর? আশা তখন বলিল, কি আর করিব ভাই, কিছুই না। বিনোদিনী তখন আশার গলা চড়াইয়া ধরিয়া কহিল, কেন ভাই বালি, ঠাকুরপো এমন করিয়া চলিয়া গেলেন কেন? আশা তখন বলিল, তুমি তো জানোই ভাই, কালে যে ওনার কাজ আছে, তাই গেছেন। বিনোদিনী তখন তাহার ডান হাতে আশা চিবুক তুলিয়া ধরিয়া যেন করুণায় বিগলিত হইয়া স্তব্ধভাবে একবার তাহার মুখ নিরীক্ষণ করিয়া দেখিল এবং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। আশালতার বুকখানা দমিয়া গেল। নিজেকে সে নির্বোধ এবং বিনোদিনীকে বুদ্ধিমতী বলিয়াই জানিত, কিন্তু আজকে বিনোদিনীর এমন ভাবখানা দেখিয়া হঠাৎ তার বিশ্ব সংসার অন্ধকার হইয়া আসিল। সে বিনোদিনীকে স্পষ্ট করিয়া কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস পাইল না। দুইজনে মিলে দেওয়ালের কাছে একটা সোফার উপরে বসিল। বিনোদিনী আশাকে বুকের কাছে বাঁধিয়া ধরিল। সখীর সে আলিঙ্গনে আশা নিজেকে ধরিয়া রাখিতে পারিল না, তাহার দুই চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। এমন সময় বিহারী মহেন্দ্রের সন্ধানে আসিয়া দ্বারের কাছে পৌঁছিতে দেখিতে পাইল আশা কাঁদিতেছে এবং বিনোদিনী তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া ধীরে ধীরে তাহার চোখ মুছাইয়া দিতেছে। তাহা দেখিয়াই বিহারী সেখান হইতে সরিয়া দাঁড়াইল, পাশে শূন্য ঘরে গিয়া অন্ধকারে বসিল। দুই করতলে মাথা চাপিয়া ধরিয়া ভাবিতে লাগিল, আশা কেন কাঁদিবে? যে মেয়ে স্বভাবতই কাহারো কাছে লেশমাত্র অপরাধ করিতে অক্ষম, তাহাকেও কাঁদাইতে পারে এমন পাষণ্ড জগতে কে আছে? তারপরে বিনোদিনী যেমন করিয়া সান্ত্বনা করিতেছিল, তাহা মনে আনিয়া মনে মনে সে কহিল,
বিনোদিনীকে আমি সত্যই ভুল বুঝিয়াছিলাম। এ তো স্বার্থহীন সখী প্রেম, সে তো স্বয়ং মর্তবাসিনী দেবী। বিহারী অনেকক্ষণ অন্ধকারে বসিয়া রহিল এবং কিছুক্ষণ পরে কাশিয়া মহেন্দ্রের ঘরের দিকে চলিল। দ্বারের কাছে না যাইতেই ঘোমটা টানিয়া আশালতা দ্রুতপদে অন্তঃপুরের দিকে ছুটিয়া গেল। ঘরে ঢুকিতেই বিনোদিনী বলিল, এ কি বিহারীবাবু, আপনার কি অসুখ করিয়াছে? বিহারী তখন বলিল, না তো, কিছুই না। বিনোদিনী তখন বলিল, তাহলে অমন চোখ দুটো লাল কেন আপনার? বিহারী তাহার কোনো উত্তর না করিয়া বলিল, বিনোদ বৌঠান, মহেন্দ্র কোথায় গেল? বিনোদিনী তখন মুখখানা গম্ভীর করিয়া বলিল, শুনিলাম হাসপাতালে তাহার কাজ পড়িয়াছে বলিয়া কালেজের কাছে তিনি বাসা করিয়া আছেন। বিহারীবাবু, একটু সরুন, আমি তবে আসি। অন্যমনস্ক বিহারী দ্বারের কাছে বিনোদিনীর পদরোধ করিয়া দাঁড়াইয়াছিল। হঠাৎই বিনোদিনীর কথায় চমকিয়া সে সরিয়া দাঁড়াইল। সন্ধ্যার সময় একলা বাহিরের ঘরে বিনোদিনীর সঙ্গে কথাবার্তা লোকের চোখে একদমই ভালো নয়। তবুও সে কি মনে করিয়া বলিল, বলছিলাম বিনোদ বৌঠান, আশাকে তুমি দেখিও। সে সরলা, কাহকেও আঘাত করিতে জানে না, নিজেকে আঘাত হইতে বাঁচাইতেও পারে না। বিহারী অন্ধকারে বিনোদিনীর মুখখানা দেখিতে পাইল না। সে মুখে হিংসার বিদ্যুৎ ছাড়া আর কিছুই ছিল না। আজকে বিহারী একটু আগে যা দেখিল, তাহাতে সে বুঝিল আশার জন্য তাহার হৃদয়ে করুণা ছাড়া আর কিছুই নাই। বিনোদিনী নিজে কেহই নহে, আশাকে ঢাকিয়া রাখিবার জন্য, আশার পথের কাঁটা তুলিয়া দিবার জন্য, আশার সমস্ত সুখ সম্পূর্ণ করিবার জন্য তাহার জন্ম। শ্রীযুক্ত মহেন্দ্রবাবু আশাকে বিবাহ করিবেন বলিয়াই অদৃষ্টের তাড়নায় বিনোদিনীকে বারাসাতের সেই বর্বহ বাঁদরের সহিত বনবাসনী হইতে হইবে। শ্রীযুক্ত বিহারীবাবু সরলা আশার চোখের জল দেখিতে পারেন না, সেই জন্য বিনোদিনীকে তাহার আঁচলের প্রান্ত তুলিয়া সর্বদা প্রস্তুত হইয়া থাকিতে হইবে। বিনোদিনী তাহাদের বুঝাইতে চাইছে আশাই বা কে, আর এই বিনোদিনী বা কে, দুজনের মধ্যে কতখানি প্রভেদ আছে। অত্যন্ত মিষ্ট স্বরে বিনোদিনী বিহারীকে বলিয়া গেল, আপনি নিশ্চিন্তে থাকিতে পারেন বিহারীবাবু, আমার চোখের বালির জন্য ভাবিয়া ভাবিয়া নিজেকে বেশি কষ্ট দিবেন না। অনতিকাল পরেই মহেন্দ্র তাহার চেনা হাতের অক্ষরে একখানা চিঠি পাইল। দিনের বেলা গোলমালের মধ্যে খুলিল না, বুকের কাছে পকেটের মধ্যে পুড়িয়া রাখিল। কলেজে লেকচার শুনিতে শুনিতে, হাসপাতাল ঘুরিতে ঘুরিতে হঠাৎ একবার মনে হইল ভালোবাসার একটা পাখি তাহার বুকে নীড়ে বাসা করিয়া ঘুমাইয়া আছে। সন্ধ্যার সময় মহেন্দ্র নির্জন ঘরে ল্যাম্পের আলোতে চৌকিতে বেশ করিয়া হেলান দিয়া বসিল। পকেট হইতে তাহার সেই চিঠিখানা বাহির করিয়া লইল। অনেকক্ষণ চিঠি না খুলিয়াই উপরকার শিরোনাম সে মন দিয়া পড়িতে লাগিল। মহেন্দ্র জানিত চিঠির মধ্যে বেশি কিছু কথা নাই। আশা যে নিজের মনের ভাবখানা ঠিক মতো ব্যক্ত করিয়া লিখিতে পারিবে এমন সম্ভাবনা মোটেই ছিল না। কেবল তাহার কাঁচা অক্ষরে বাঁকা লাইনে তাহার মনের কোমল কথাগুলি কল্পনা করিয়া লইতে হইবে। আশালতার কাঁচা হাতে বহু যত্নে লেখা নিজের নামটি পড়িয়া মহেন্দ্র নিজের নামের সঙ্গে যেন একটা রাগিনী শুনিতে পাইল। তাহা যেন এক নারী হৃদয়ের প্রেমের সঙ্গীত। মহেন্দ্র এবার অতি যত্নে খামের ভেতর হইতে চিঠিখানা বাহির করিয়া নিজে ললাটে কপালে বুলাইয়া লইল। একদিন মহেন্দ্র যে এসেন্স আশাকে উপহার দিয়াছিল, সেই এসেন্সের গন্ধ চিঠির কাগজ হইতে উত্তোলা দীর্ঘ নিঃশ্বাসের মতো মহেন্দ্রের হৃদয়ের মধ্যে প্রবেশ করিল। ভাঁজ খুলিয়া মহেন্দ্র চিঠি পড়িতে লাগিল। কিন্তু এ কি, যেমন বাঁকা চোরা লাইন তেমন সাদা সিধা ভাষা নয়তো, কাঁচা কাঁচা অক্ষর, কিন্তু কথাগুলি তো তাহার সঙ্গে মিলিল না।
লেখা আছে, প্রিয়তম, যাহাকে ভুলিবার জন্য চলিয়া গেছ, এ লেখায় তাহাকে স্মরণ করাইয়া দিব না। যে লতাকে ছিঁড়িয়া মাটিতে ফেলিয়া দিলে, সে আবার কোন লজ্জায় চড়াইয়া উপরে উঠিতে চায়? সে কেন মাটির সঙ্গে মাটি হইয়া মিশিয়া গেল না? কিন্তু এইটুকুতে কি তোমার ক্ষতি হইবে না? না হয় ক্ষণকালের জন্য মনে পড়িয়াই রহিল। মনে তোমার তাহাতে কতটুকুই বা বাঁচিবে? আর তোমার অবহেলার যে কাঁটার মতো আমার পাঁজরের ভিতরে প্রবেশ করিয়া রহিল। সকল দিন, সকল রাত, সকল কাজ, সকল চিন্তার মধ্যে যে দিকে ফিরি, সেদিকে যে আমাকে বিধিতে লাগিল। তুমি যেমন করিয়া ভুলিলে, আমাকে তেমন করিয়া ভুলিবার একটা উপায় বলিয়া দাও তো। নাথ, তুমি যে আমাকে ভালোবাসিয়াছিলে, সে কি আমারই অপরাধ? আমি কি স্বপ্নেও এত সৌভাগ্য প্রত্যাশা করিয়াছিলাম? আমি কোথা হইতে আসিলাম আমাকে কেই বা জানিত? আমাকে যদি না চাইয়া দেখিতে, আমাকে যদি তোমার ঘরে বিনা বেতনে দাসী লইয়া থাকিতে হইত, আমি কি তোমাকে কোনো দোষ দিতে পারিতাম? তুমি নিজেই আমার কোন গুণে ভুলিলে প্রিয়তম? কি দেখিয়াই বা আমার এত আদর বাড়াইলে? এই দুটো দিনে অনেক কিছু সহ্য করিলাম, অনেক ভাবিলাম, কিন্তু একটা কথা বুঝিতে পারিলাম না, ঘরে থাকিলেও কি তুমি আমাকে ফেলিতে পারিতে না? আমার জন্য কি তোমার ঘর ছাড়িয়া যাইবার কোনো প্রয়োজন ছিল? আমি কি তোমার এতখানি জড়িয়া আছি? আমাকে তোমার ঘরের কোণে, তোমার দ্বারের বাহিরে ফেলিয়া রাখিলেও কি আমি তোমার চোখে পড়িতাম? তাই যদি হয়, তুমি তুমি তবে কেন গেলে? আমার কি কোথাও যাইবার পথ ছিল না? ভাসিয়া আসিয়াছি, ভাসিয়াই যাইতাম। মহেন্দ্র ভাবিতে লাগিল, এ কাহার চিঠি? এ ভাষা কাহার? মহেন্দ্রের বুঝিতে কিন্তু বাকি রহিল না। হঠাৎই আহত মূর্ছিতের মতো মহেন্দ্র সে চিঠিখানা লইয়া স্তম্ভিত হইয়া রহিল। মুহূর্তের মধ্যে তাহার মনখানা যেন উল্টাইয়া পাল্টাইয়া গেল। এই চিঠি বিনোদিনীরই। সরলা আশা নিচে মনে করিয়া তাহা লিখিয়াছে। পূর্বে যে কথা সে কখনো ভাবে নাই, বিনোদিনীর এই চিঠিতে তাহার সেই সকল কথা মনে জাগিয়া উঠিল। এক নতুন বেদনার যেন সৃষ্টি হইল। এমন সুন্দর করিয়া ব্যক্ত করিতে তো আশা কখনোই পারিত না। সে ভাবিতে লাগিল, সখী আমার মনের কথা এমন ঠিকটি বুঝিল কি করিয়া? কেমন করিয়া এমন ঠিকটি প্রকাশ করিল? মহেন্দ্র তার অন্তরঙ্গ এই সখীকে যেন একটু বেশি করিয়া আশ্রয় করিয়া লইল। মহেন্দ্র চৌকি হইতে উঠিয়া দাঁড়াইল। বিনোদিনীর ওপর রাগ করিতে গেল, কিন্তু রাগটা গিয়ে পড়িল আশালতার ওপর। সে ভাবিতে লাগিল, দেখো দেখি, আশার এ কি মূঢ়তা! স্বামীর প্রতি এ কি তাহার অত্যাচার! মহেন্দ্র চৌকিতে বসিয়া আবার প্রাণপণে চিঠিখানা পড়িতে লাগিল। চিঠিখানাকে সে আশারই চিঠি মনে করিয়া পড়িবার অনেক চেষ্টা করিল, কিন্তু এ ভাষায় কোনো মতেই সরলা আশাকে মনে করাইয়া দেয় না। দু চার লাইন পড়িবা মাত্র একটা সুখ অনুভব হয়, তাহা কোনো সন্দেহ নাই। চিঠিখানা পড়িয়া মনে হয় নিষিদ্ধ অথচ নিকটাগত, বিষাক্ত অথচ মধুর। এক নীরব প্রেমের আভাস মহেন্দ্রকে মাতাল করিয়া তুলিল। তাহার ইচ্ছা করিতে লাগিল যে নিজের হাতে পায়ে কোথাও একটা জায়গায় ছুরি বসাইয়া বা আর কিছু করিয়া নেশা ছুটাইয়া মনটাকে আরো কোন দিকে বিক্ষিপ্ত করিয়া দেয়। মহেন্দ্র তখন টেবিলে সজোরে একটা ঘাত করিয়া বলিল। টেবিলে একখানা সজোরে ঘাত করিয়া মহেন্দ্র বলিয়া উঠিল, এই চিঠিখানা আমি এক্ষুনি পুড়িয়া ফেলিব। এই বলিয়াই চিঠিখানা ল্যাম্পের কাছাকাছি লইয়া গেল, কিন্তু পুড়াইল না, বরং আরো একবার ভালো করিয়া সে পড়িয়া লইল। পরদিন ভৃত্য টেবিল হইতে কাগজ পড়া অনেকই ছাড়িয়া ফেলিয়াছিল, কিন্তু তাহা আশার চিঠিখানা নহে।
বরঞ্চ চিঠির উত্তর দিবার জন্য অনেক সে চেষ্টা করিয়াছিল, তাহাই সে পুড়িয়া ছাই করিয়াছে। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।